পরিচিত আমাদের। তো তার ক্লাস হচ্ছে আমরা অসাধারণ উপভোগ করি। এবং আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে হেড ইনজুরি আর স্পাইনাল ট্রমা। এই হেড ইনজুরি এবং স্পাইনাল ট্রমা এগুলো কিন্তু হোমিওপ্যাথির ক্ষেত্রে খুব ভালো ভালো ওষুধ আছে, বলে এই পেশেন্ট আমরা পাবো না তা নয়। মানে আমাদের এই জায়গাটা ভালো করে বুঝে নিতে হবে। এবং এই ট্রমার এই হেড ইনজুরির এগেনস্টে অনেক কিছু আমরা পেয়ে থাকি। শুধুমাত্র যে ওই মাথা জ্বালা করছে, মাথা ব্যথা পায়, মাথা ঘোরার পায়, তার ওইটার পর থেকে তার মাথা ঘোরা চলছে, এরকম এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এবং বিভিন্ন রকম সমস্যা আমরা দেখতে পাই। স্পাইনাল যে সেইখানেও কিন্তু আমরা অনেক রকম সমস্যা দেখতে, আমি অনেক পেশেন্ট পেয়েছি। ফলে বুঝতেই পারছেন এই জায়গাটা একটু ভালো করে আমাদের বুঝে নিতে হবে। আর এইটার সম্পর্কে নলেজ যদি না থাকে, কোনটা কিউরেবল স্টেট আছে, বিশেষ করে স্পাইনাল ট্রমার ক্ষেত্রে কতটা কিউরেবল কতটা কিউরেবল নয়। আমি একটা স্পাইনাল ট্রমার একটা কেস পেয়েছিলাম, পায়খানা হতো। ঘটনাটা হচ্ছে ট্রমাটাকে আমি বুঝতে পেরেছি, তার ওষুধ দেওয়ার পর কিন্তু তারপর আলটিমেটলি পায়খানা তার নর্মালি এসে যায়। বহু বছর ধরে তাকে কোনো কিছু করতে পারে, কিন্তু স্পাইনাল ট্রমার উপর ভিত্তি করে ওষুধ দিয়ে সেটা অত্যন্ত ভালো রেজাল্ট হয়েছে। ফলে আমাদের আসুন আমরা স্যারের বক্তব্য মন দিয়ে শুনি। আর সকলকে অনুরোধ করব কোনোরকম ভাবে মিউটে থাকবেন, আর ভিডিও খুলে কোনো রকম ডিস্টার্ব করবেন না। স্যারকে বলতে দিন, তাকে সুযোগ দিন। আর স্যারের মন ডিস্টার্ব হলে পরে আমরা ভালো করে তার বক্তব্য শুনতে পারবো না বা পাবো না আমরা। আসুন আমরা তাকে সাহায্য করি এবং শুনি এবং শিখি। নমস্কার, ধন্যবাদ চমরনাথ স্যারকে। খুব সুন্দর একটা উপস্থাপনা দিলেন, যেখান থেকে মনে হচ্ছে যে আজকের এই মুহূর্তের উপস্থিতির সংখ্যা কম হলেও যেন একটু ইম্পালসিভ হলাম, যে হ্যাঁ কিছু বলা যায়, কিছু বলার মতো একটা আগ্রহ জন্মায়। আসলে এই ট্রমা আমি দুটো ভাগে ভাগ করার চেষ্টা করেছি। আগের ক্লাসে যেরকম ছিল অ্যালজাইমার সাথে ডিপ্রেশন, তার ভিতরে একটা সুসামঞ্জস্য ব্যাপার ছিল বলেই মনে হয়। এবং আজকেও এই যে হেড ইনজুরি এবং স্পাইনাল ট্রমা, এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যায়। আসলে আমরা যদি শুধু ওই হেড ইনজুরি ন্যাট্রাম সালভ আর হিস্ট্রি অফ হেড ইনজুরি পেয়েছি মানে ন্যাট্রাম সালভ দিয়ে প্রচুর রুগী সারিয়ে ফেলেছি, এই চিন্তা ভাবনা করে থাকি, তাহলে আমার কোনো আপত্তি নেই, নিশ্চয়ই আপনারা সারিয়ে ফেলেছেন। কিন্তু যদি আরো বেশি কিছু জানার ইচ্ছে থাকে এবং আপনারা যদি দেখেন মডার্ন সায়েন্সের যে জায়গাগুলো এত বেশি ল্যাবরেটরি তারা ব্যাখ্যা করে যাচ্ছে, তখন ভাবতে হয় যে আমরা কতটা পিছিয়ে আছি। আমরা মানে আমি আমার কথাটা বলছি, সবার কথা বলছি না, কারণ সে ধৃষ্টতা বা সে আস্পর্ধা আমার নেই, কারণ আমার চেয়ে এখানে আসেন অনেকে অনেক বেশি কিছু জানেন। তো সেইটা বলার আমার উদ্দেশ্য নয়। আমি বলতে চাইছিলাম যে হেড ইনজুরি, দেখুন একটা মানুষের বা একটা বাচ্চার হেড ইনজুরি কিন্তু একদম জীবনের প্রথম দিন থেকে কিন্তু শুরু হতে পারে। আজকে ফোর্সেপ ডেলিভারি প্রায় চলে গেছে, নেই বললেই হয়, নেই, কিন্তু ডেলিভারি টেবিলেও তো অনেক সময় মাথায় বাচ্চাদের আঘাত লাগে। সেই ইতিহাস আমরা যদি পাই, সেই ইতিহাস কিন্তু আমার মা সেভাবে বলতে পারবে না, কারণ মা তো তখন অন্য একটা পরিস্থিতির শিকার হয়। তো যদি কোনো চিকিৎসক থাকেন বা সিস্টার থাকেন, তারা যদি মাকে ওয়াকিবহাল করেন যেরকম হয়েছে, যদিও নিজেদের দুর্বলতা ঢাকতে কেউ কখনোই বলে দেবে না যে আপনার বাচ্চার এরকম আঘাত লেগেছে বা পরে আপনি দেখাবেন, কিন্তু সেটা যদি একটু ম্যাসিভ হয় তাহলে হয়তো ওটির পরেই সেই ডাক্তারবাবুরা যখন ফাইনালি চেক আপ করেন বাচ্চাটা সম্পূর্ণভাবে সুস্থ আছে কিনা, আর ঠিক তখন যদি কোনো প্রকার সিমটমস অ্যারাইজ করে, যেটা হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু হয়, তখন তারা সেটা ট্রিটমেন্টটা দিয়ে ছেড়ে দিচ্ছেন। কিন্তু আমাদের আলোচ্য বিষয় থেকে যাচ্ছে সেইখান থেকেই যখন আমরা পেশেন্ট পাবো, এবং সেই পেশেন্ট পাবার পরিপ্রেক্ষিতে আমি যদি আমাদের এই হেড ইনজুরির প্যাথোলজি বা তার স্ট্রাকচারাল কি ঘটনাগুলো ঘটে যদি ঠিকভাবে না বুঝে উঠতে পারি,
তাহলে আমার মনে হয় কোথায় যেন চিকিৎসা একটা ফাঁক ফাঁক মানে কমতি থেকে যায় বা একটা ফাঁকিবাজি থেকে যায়। হয়তো হোমিওপ্যাথির দৌলতে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ তো আমাদের বিশালভাবে কাজ করে। যে সকল লক্ষণগুলো আমরা সংগ্রহ করিনি, ওয়েল প্রুভড যদি পলিক্রেস্ট মেডিসিন গুলো আমরা যদি সেখানে দিয়ে থাকি, তাহলে সেই সমস্যাগুলো কিন্তু মিটে যায়। এই হচ্ছে হোমিওপ্যাথিক একটা বড় জায়গা। আর আমরা সেইটাকে নিয়েই মেতে আছি, বলছি, ভাবছি। কিন্তু আরেকটু যদি বেশি ভাবা যায়, তাহলে আমার মনে হয় আখেরে আমাদের তো লাভ হবেই, হোমিওপ্যাথিরও লাভ হবে। কারণ যখন আমার কাছে ব্যর্থ হবে কেউ, তখন বলবে না যে বর্মনের কাছে ব্যর্থ হয়েছি, সবাই বলে যে হোমিওপ্যাথ করেছিলাম, হোমিওপ্যাথির করতে ব্যর্থ হয়েছে। সেটা খুব মানে আমাদের জন্য নিন্দনীয় বা আমাদের জন্য কিন্তু একটা দুঃখের জায়গা, যে আমার ব্যক্তিগত ব্যর্থতাটাকেই সবাই হোমিওপ্যাথিক ব্যর্থতা বলে মেনে নিচ্ছে। যাই হোক, তো যেটা বলছিলাম, যে আমরা জীবনের প্রথম ক্ষণ থেকে শুরু করে আমরা মাথায় আঘাতের শিকার হতে পারি, এবং পরবর্তী ক্ষেত্রে খেলতে গিয়ে কোন একটা অ্যাক্সিডেন্টের জন্য, অথবা সিভিয়ার মতো একটা জায়গা, বা কোন একটা মনে করুন মারপিটের একটা জায়গা, প্রচন্ড পরিমাণে গন্ডগোল হচ্ছে, খেলার মাঠে কোন একটা উত্তেজনার শিকার, পালাতে গিয়ে, বা কেউ কিছু ছুঁড়ে মেরে দিল, বিভিন্ন কারণে কিন্তু আমাদের এই হেড ইনজুরিটা কিন্তু হতে পারে। হেড ইনজুরির যদি আমরা স্কাল্পের কথা চিন্তা করি, তাহলে আমাদের ফোরহেড ইনজুরি হতে পারে, ভার্টেক্সে হতে পারে, টেম্পোরাল লিজেন হতে পারে, প্যারাটাল লিজেন হতে পারে, বা হেডের পোস্টিরিয়র পার্টে, যেটাকে আমরা অক্সিপিটাল লিজেন বলি, সেখানে পর্যন্ত হতে পারে। ব্লান্ট হতে পারে, শার্প ওয়েপন্স দিয়ে হতে পারে। বিভিন্ন ভাবে কিন্তু আমাদের হেডে ইনজুরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। এবং খেলতে গিয়েও মনে করুন অনেকটা উঁচু থেকে একটা বল পড়ছে, আমরা হেড দিতে গেলাম ফুটবলে, তখন কিন্তু একটা কিছুক্ষণের জন্য মাথা চমকে যাওয়া, বা কয়েক সেকেন্ডের জন্য একটুখানি সেন্সলেস হয়ে যাওয়ার মতো কিন্তু অনেক ধরনের অসুবিধা আমরা পাই। সেজন্য কেস টেকিং এর একটা মুখ্য জায়গায় ছোটবেলার কোনো প্রকার ইনজুরি ছিল কিনা ছাড়াও কখনো আঘাতে লেগেছিল কিনা, এটা তো আমি বারবার জিজ্ঞাসা করি। পেশেন্ট অনেক সময় বলতে পারে না, দ্বিতীয় সিটিং কি তৃতীয় সিটিং এ গিয়ে বলছে, হ্যাঁ ডাক্তারবাবু আপনি তো সেদিন বলেছিলেন, এখন মনে পড়ছে খেলতে গিয়ে আমার এরকম একবার হয়েছিল। তাহলে এইরকম প্রত্যেকটা জায়গা পেশেন্টকে অথবা তার বাড়ির লোকেদেরকে আমাদের কিন্তু জানিয়ে দেওয়া উচিত, যে কোনো কিছু তথ্য গোপন না করে ডাক্তারের কাছে যদি আমরা সম্পূর্ণভাবে মেলে ধরতে পারি সমস্ত ইতিহাসগুলো, তাহলে কিন্তু আখেরেই এই ধরনের চিকিৎসার অনেকখানি সুবিধা হবে। যদি হেড ইনজুরি দুটো অবস্থা, দেখুন আমরা দুটো জায়গায় পেতে পারি। একটা হচ্ছে অ্যাকিউট কেসে হেড ইনজুরি, একটা হচ্ছে পেশেন্ট দেখতে গিয়ে আমি পাস হিস্ট্রিতে হেড ইনজুরি সিমটম পেলাম। হোমিওপ্যাথিতে তো এটা একটা অনবদ্য জায়গা, আমাদের কিছু বলার নেই। কিন্তু যদি হেড ইনজুরি হয়, দেখা গেল যে হ্যাঁ সিভিয়ার ব্লিডিং হলো না বাইরে থেকে, তবু তো আমাকে বুঝতে হবে যে একটা হেড ইনজুরি কখন ভয়ঙ্কর আর কখন ভয়ঙ্কর নয়। যখন ছোট্ট একটা চোট লাগলো, রুগী উঠে দাঁড়ালো, ঘোরাফেরা করছে, কোনো অসুবিধা নেই, মিনিট পাঁচেক পরে না আমার কোনো অসুস্থতা অনুভব করছি না, আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, সেটা একটা জিনিস। আর সত্যি মাথায় তার কোনোভাবে আঘাত লাগলো এবং কিছুক্ষণ পর তার একটা বমি শুরু হলো, বা একটা বমি বমি ভাব, বা একটা মাথা ঘোরা, বা সাময়িকভাবে সে যেন কিছু কাউকে চিনতে পারছে না, এইরকম জায়গাগুলোতে আমাদেরকে কিন্তু কোনোভাবেই অবজ্ঞা করা উচিত নয়। আমাদের উচিত হসপিটালাইজড করা, আমাদের উচিত তাকে হসপিটালে নিয়ে যাওয়া। দুটো কারণে, আপনি যত বড়ই বিদগ্ধ পাণ্ডিত্য সম্পন্ন হোমিওপ্যাথ হন না কেন, এই মুহূর্তে কিন্তু আপনার কাছে সেই ইনস্ট্রুমেন্ট বা সেই রেডিওলজির জায়গা বা অন্যান্য অনেক প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার মতো কিন্তু জায়গা নেই। কারণ আপনার চেম্বারটা কিন্তু মাথার ইনজুরি হলে কি হবে তার জন্য কিন্তু তৈরি হয়নি। আমি খুব দুঃখের সাথেই বলছি, এটা আমি দুঃখের সাথেই বলছি, যে আমি তো বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস নিয়ে, তো আমার ক্লাস অনেকে শোনেন। তো আমি কিছু জায়গা বলেছিলাম যে এরকম জায়গায় পেশেন্টকে রেফার করা উচিত। তো কিছু হোমিওপ্যাথের বড় আপত্তি থেকে গিয়েছে, স্যার রেফার কেন করব? আমি বলছি রেফার কেন করব, দুটো কারণে। এক হচ্ছে আমি বুঝতে পারিনি সেই জন্য রেফার করব, দুই আমার যে ভালো ট্রিটমেন্টের তার দরকার সেই জন্য রেফার করব, আর তৃতীয় কথা হচ্ছে আমি একটি ব্যক্তি বিশেষ, আর হসপিটাল কিন্তু একটি ব্যক্তি বিশেষ নয়, একটি প্রতিষ্ঠান বিশেষ।
সেখানে আমার একার চিন্তা ভাবনার চেয়ে সেখানে যারা স্পেশালিস্ট ডাক্তারবাবুরা আছেন বা এই মুহূর্তে যা কিছু করণীয় তারা কিন্তু ঠিকভাবে করবেন। তারপরে রোগী সম্পূর্ণ সুস্থ না হয়েও যদি আপাত সুস্থ হয়, পরবর্তী ক্ষেত্রে যে পোস্ট ট্রমাটিক কন্ডিশন অ্যারাইজ করে তার জন্য আমরা আছি। কিন্তু আমি কখনোই একটা পেশেন্টের লাইফ রিস্ক নিয়ে না না আমার হোমিওপ্যাথি সব করে বলে আমি কিন্তু বলবো না। আপনারা কি করবেন আমি জানি না, কিন্তু আমি যখন একজনকে রেফার করতে কথা বলেছিলাম, তিনি খুব গর্বের সাথে বলেছিলেন আমার কাছে সমস্ত রোগীরা সমস্ত কিছু শেষ করেই আসে, আমি রেফার করব না। আমি তার ঔদ্ধত্যকে সম্মান জানাই, খুব ভালো ব্যাপার, কিন্তু আমি কখনো সেই ঔদ্ধত্য আজ পর্যন্ত দেখাইনি, কখনো করব না। কারণ আমি মডার্ন সায়েন্সের মডার্ন জায়গাটাকে কিন্তু সবসময় কিন্তু শ্রদ্ধা করে এসেছি। তাহলে এবার দেখুন, এই যে কিছুক্ষণের জন্য একটা চেতনা হারালো, বা চেতনা হয়তো হারালো না, কিন্তু দেখা যাচ্ছে পরের দিনে সে কিন্তু একটা ঘাবড়ে আছে, একটা ভয় পেয়ে আছে, কোনো একটা কথা বলতে পারছে না, একটা নার্ভাসনেস। আপনাকে কিন্তু বুঝতে হবে ভিতরে কোথায় কিন্তু একটা কি একটা বিশৃঙ্খল অবস্থা বা কোনো একটা ব্রেন সেলের হেমারেজ অথবা ট্রমেটিক কোনো কন্ডিশন বা ওখানে যে সকল অ্যাকশন গুলো থাকে সে অ্যাকশনাল ডিফর্মিটি বা ওইরকম একটা জায়গায় কোনো একটা কি বলবো বিশৃঙ্খল একটা অবস্থা, আঘাত লাগার পরে যে স্ট্রাকচারটা ছিল নর্মাল স্ট্রাকচারটা সেটা কিছুটা হলেও একটা বিলম্বিত একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়ে আছে, যার জন্য সে তার রেসপন্স গুলো ঠিক মতো করতে পারছে না। তাহলে এইরকম জায়গায় হয়তো কেন ওষুধ দিলে আমাদের সেরে যাবে, আমি মানছি আমি সেরে যাবে, কিন্তু এমন কি কিছু প্যাথোলজি থেকে গেল যেটার জন্য তার ভবিষ্যতে তাকে বেশ ভুগতে হতে পারে। তো ইনস্ট্যান্ট আমি যদি সেই জায়গাগুলো জানতে পারি তাহলে আমি ঠিক ওষুধটা ঠিক সেইভাবেই দেবো। কারণ দেখুন, মানে এটা আমার বলতে তো আপত্তি নেই যে ন্যাট্রাম সালফের অপব্যবহার প্রচন্ড পরিমাণে কিন্তু বেড়ে চলেছে। আমরা যখনই একটা পাস হিস্ট্রিতে আঘাত পাচ্ছি মাথায়, আমরা কিন্তু ন্যাট্রাম সালফ দিচ্ছি, কারণ আমরা জেনে গেছি যে এই ক্লিনিক্যাল সিমটমসটা ন্যাট্রাম সালফের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত বই কথা লেখা আছে, হোমিওপ্যাথিতে এই জায়গাটা পড়েননি এমন কেউ নেই, কিন্তু সেটা যে ন্যাট্রাম সালফই হবে সেটা কিন্তু নেই। কিন্তু আমাদের মনের ভিতরে ওই যে প্রিজুডিসনেস আর যেটা বলেন, এই প্রিজুডিসনেস থেকে কিন্তু বেরোতে হবে। তাহলে ন্যাট্রাম সালফের আঘাত এবং আর্নিকার আঘাত অথবা রুটার আঘাত কি রকম, কোন কোন পরিস্থিতিতে কি হতে পারে এবং তার প্যাথোলজিটা কি সেটা আমরা যদি নাম বুঝি তাহলে কিন্তু ওই প্রথমে ন্যাট্রাম সালফ দিলাম, কিছুদিন পরে আর্নিকা দিলাম, কিছুদিন পরে না না ওটা স্কাল্পের অন্য জায়গায় রেখেছে একটা হাড়ের ব্যাপার, আমরা একটা রুটা দিলাম। হয়তো হয়তো সেটা সত্য, হয়তো এটা চূড়ান্ত একটা বিপর্যয়ের জায়গা আমরা রুগীকে পৌঁছে দিচ্ছি, এটা কিন্তু আমাদের অনেকখানি ভাবা দরকার। এবার দেখুন, এই যে একটা ব্রেন ইনজুরি, যেটাকে আমি ব্রেন ইনজুরি তো বলেছি আর এটাতে ট্রমা বলেছি, এই ইনজুরিটা আরেকটা জায়গা হতে পারে যে বাইরে থেকে কোনো প্রকার আঘাত লাগলো না, কিন্তু একটা সিভিএ সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট আমরা যেটাকে বলি, যেটা একটা প্রেসারের জন্য হতে পারে, প্রচন্ড দুশ্চিন্তার জন্য হতে পারে, বয়সের জন্য হতে পারে, তার ভিসেরা কোনো কারণে লিকেজ হয়ে গিয়ে হতে পারে, দুশ্চিন্তার জন্য হতে পারে, বা প্রচন্ড পরিমাণে হেঁচকি ওঠা বা প্রচন্ড পরিমাণে কাশি তার সাথে হাই ব্লাড প্রেশার তার জন্য হতে পারে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের বুঝতে হবে। এই জায়গাটা আমরা বুঝবো কি করে? আমরা শুধু লক্ষণ দেখে নয়, দরকার হলে আমাদের এমআরআই বা সিটি স্ক্যান বা মডার্ন যে সকল পদ্ধতিগুলো আছে পরীক্ষা করার, দরকার হলে কেন খুবই দরকার পড়ে। অন্তত কলকাতার বুকে আমরা যারা প্র্যাকটিস করি, আমাদের কাছে রোগী যারা যখন আসে তারা কিন্তু সমস্ত ধরনের রিপোর্টগুলো কিন্তু আপনার কাছে নিয়ে আসছে। তাহলে আমি যদি সেখান থেকে যদি তার ভিতরের প্যাথোলজিটা, ইনার সিমটমসটা, এটাকে আমি ইনার একটা সিমটমস বলি, আমরা যেরকম বলি যে বাইরের লক্ষণ, যে লক্ষণটা প্রকাশ পেয়েছে আর যে লক্ষণগুলো এখনো পর্যন্ত প্রকাশ পায়নি, ভিতরে অ্যাবনর্মালিটি দেখা দিয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা কিন্তু আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে। তাহলে যেরকম আমরা প্রথম অবস্থাতে ফোর্সেপ ডেলিভারির কথা ভাবতে পারি এবং জীবনের শেষের দিকে গিয়ে কিন্তু এই সিভিএ জাতীয় যে সকল
এটা তো একটা হেমারেজ, তাছাড়া তো একটা ট্রমা, ওটা তো একটা ইনজুরি। সেই জায়গাগুলো কিন্তু আমরা ভাবতেই পারি। এই ঘটনাটা দেখুন, আমরা যদি ব্রডলি বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমরা সেটাকে প্রথমে বলতে পারি যে একটা প্রাইমারি ইনজুরি, যেখানে শুধু আমাদের টিস্যু ড্যামেজ হচ্ছে। আরেকটা জিনিস হতে পারে সেকেন্ডারি জায়গা, যেখানে কোনো প্রকার টিস্যু, সরি ভুল বললাম, প্রথমে যেটা বলতে পারি সেটা হচ্ছে কোনো প্রকার টিস্যু ড্যামেজ হয়নি, কিন্তু একটা ইনজুরি হয়েছিল, অর্থাৎ ইনজুরি হয়েছে কিন্তু দেয়ার ইজ নো টিস্যু ড্যামেজ, এই একটা বলতে পারি। ইনজুরি উইথ টিস্যু ড্যামেজ, তাহলে এই টিস্যু ড্যামেজটাকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে কতখানি হয়েছে, কি ধরনের হয়েছে। কারণ যদি আপনার স্কাল ফ্র্যাকচার হয়ে যায়, সেখানে আপনার মানে কোনো আশা করি যে কোনো পেশেন্ট অত দুর্বুদ্ধি নয় যে তার হোমিওপ্যাথির কার্ড নিয়ে যাবে, আর কোনো হোমিওপ্যাথি অন্তত সেই দুর্বুদ্ধিতা দেখাবে না যে আমি ক্যালেন্ডুলা দিচ্ছি, আমি আর্নিকা দিচ্ছি, ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, আমি সিমফাইটাম দিচ্ছি, এটা আমার মনে হয় কেউ সেটা দেখাবেন না। কিন্তু যদি এই ধরনের আমাদের কেসে কনসাশন বলে যে জিনিসটা আছে, সাময়িক মানে কি বলবো চেতনাহীনতা, সাময়িক কিছুক্ষণের জন্য এটা হয়, তাহলে আপনাকে কি বুঝতে হবে যে ব্রেন সেলের উপর যে একটা কোষীয় স্তর বা অ্যাক্সোনাল রিজন আছে, সেই জায়গাটাতে নিশ্চয়ই কোনো ধরনের একটা অ্যাবডাকশন বা একটা চাপ বা একটা ট্রমা, সেখানে ব্লিডিং হতেও পারে, না হতে পারে, কিন্তু এমন একটা ঘটনা ঘটেছে যে সাময়িকভাবে সে কিন্তু তার মস্তিষ্কের একটা পরিণতির জন্য সে সাময়িকভাবে তার জ্ঞানটা হারিয়ে ফেলেছে বা চিন্তাশীল অবস্থায় সে সেটা নেই, এটা কিন্তু আমাদের বোঝা দরকার। আর যদি আমরা ট্রমাতে দেখতে পারি, যদি সিটি স্ক্যান করে আমরা দেখতে পারি যেখানে হেমারেজ হয়েছে, মানে ব্রেন হেমারেজ, তাহলে কিন্তু আমাদের ঠিক সেইভাবে কিন্তু চিন্তা ভাবনা করে আমাদের অনেক ভালো ভালো মেডিসিন আছে এইরকম জায়গায়। আমি বলার লোভ সামলাতে পারছি না, স্যার আছেন হয়তো আমাকে ধমক দেবেন, তবু বলছি ফার্স্ট অবস্থায় কিন্তু আর্নিকা 6 বা আর্নিকা 30 এই ধরনের সেরিব্রাল যে সকল হেমারেজ হয় তাতে কিন্তু খুব ভালো কাজ করে, কারণ সে ক্লট আর সে বাঁধতে দেয় না। শুধু তাই নয়, অনেকগুলো অবস্থাতেই যখন সিবিএ হয়ে গেছে, যখন পেশেন্টকে বলা হয়েছে যে একটা অপারেশন করে বের করতে হবে, এরকম বেশ কিছু রোগীর ক্ষেত্রে আমরা কিন্তু মানে আমি ব্যক্তিগতভাবে দিয়েছি, এবং পরবর্তী ক্ষেত্রে যখন আরেকবার সিটি স্ক্যান করাচ্ছে তারা বলছেন আগের চেয়েটাতে অনেকখানি হয়েছে, তাহলে আপনি কিছুদিন ওয়েট করুন। বা আসলে সব নার্সিং হোম সব সুবিধার জায়গা নিতে গিয়ে, আর্থিক সুবিধার জায়গা নিতে গিয়ে রোগীর সে ভালো মন্দের জায়গাগুলো বলে না, কিন্তু রিপোর্টে যখন পরিষ্কার বলে দেওয়া হয় কত সিসি ব্লাড সেখানে ক্লট করেছিল এবং 1 মাস পরে, কারণ পেশেন্ট এতটা সিরিয়াস নয়, তাই 1 মাস পরে আরেকবার কিন্তু আমরা সুযোগ পাচ্ছি, কি 15 দিন পরে সুযোগ পাচ্ছি, তখন আমরা যদি আবার দেখি এবং সে ব্লাড ক্লটের পরিমাণ, সিসির পরিমাণ মানে যতটা কোয়াগুলেট করে আছে তার পরিমাণ যদি কমে যায়, তাহলে কিন্তু আমরা নিঃসন্দেহে সেই মেডিসিনটাকে রিপিট করে অথবা হোমিওপ্যাথিক মতে যেভাবে করতে আমরা কিন্তু সেই জায়গাটা একটা সুরাহা করতে পারি। কিন্তু সেটা হচ্ছে একটা যখন তার অ্যাকিউট অবস্থাটা চলে যাচ্ছে, অ্যাকিউট অবস্থায় আসে নেই, সাব অ্যাকিউট, একদিন কথা হয়েছিল সাব অ্যাকিউট শব্দটা কিন্তু অর্গানের কথা লেখা নেই, কিন্তু আমরা বলতে গিয়ে এই পড়তে গিয়ে মডার্ন সায়েন্স আলোচনা করতে গিয়ে আমাদের কিন্তু সাব অ্যাকিউট শব্দটি কিন্তু চলে আসে। সেই জন্য মুখ ফসকে হোক যাই হোক, আমি কিন্তু অনেক জায়গাতে এই সাব অ্যাকিউট জায়গাটা আমি এই বা শব্দটা ব্যবহার করেছি, আপনারা সেটাকে মানতে পারেন নাও পারেন, বা বা একটা কি বলতে পারি যে টনিকের একটা আগের সে যাই হোক, সেটা যুক্তিতর্কের ব্যাপার। তো যদি সেই অবস্থায় পৌঁছেও যদি রুগীকে আমরা একটা সুরাহা দিতে পারি তাহলে কিন্তু একটা খুব বড় জিনিস। কিন্তু যদি কখনো দেখেন যে আঘাতের পর বমি, আমি যে কথাগুলো বললাম, এখানে কিন্তু সত্যি আমাদের কোনো প্রকার রিস্ক নেওয়া কিন্তু সেভাবে উচিত নয়, কারণ একটা রুগীর কোন সময় কখন বিপদ ঘটে যেতে পারে আমরা কিন্তু সেটা জানি না। কিন্তু সুবিধা হচ্ছে এটাই, হয়তো বিপদ যার কপালে লেখা আছে হবে, সেটা আলাদা জিনিস, কিন্তু হসপিটালে গেলে বা একটা ভালো জায়গায় পৌঁছতে পারলে যদি তার সেই একটা সুযোগ আরো ভালো থাকে, তাহলে আমরা সেটা কিন্তু করব না কেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে অ্যাক্সিডেন্ট যখন সিভিয়ার, তখন আপনি প্রাথমিকভাবে আপনার করণীয় যেটা সেটা করে আপনি তাকে পাঠিয়ে দিন। তারপরে রোগী যখন আপনার কাছে
আবার ফিরে আসবে তার পরবর্তী জায়গাগুলোতে, তখন আপনি কিন্তু প্রচুর সুযোগ পাবেন সেই জায়গাটা করার। কারণ মডার্ন সায়েন্সের সুযোগ থাকলেও মনে হচ্ছে কোনো কোনো জায়গায় সেটা এত বেশি এক্সপেন্সিভ বা অপারেটিভ জায়গায় গিয়ে পৌঁছে যায় যে পেশেন্টরা সেটাকে বিয়ার করতে পারে না বা সহ্য করতে পারে না, অথবা বলা যেতে পারে ওই ক্রাইসিস পিরিয়ডটা তার কেটে গেছে, এখন কিন্তু হোমিওপ্যাথি করলেও কিন্তু তার মন্দের একটা ভালো হবে। আরেকটা ট্রমা আছে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রমা। যদি সেটা হেড ইনজুরির মধ্যে পড়ে না, কিন্তু আমরা যেহেতু হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করি, এইটুকু আমরা বলতে পারি যে যদি এই ধরনের মেন্টাল ট্রমা, মানসিক ট্রমা, মনে একটা কোন একটা লাভ অ্যাফেয়ার্স থেকে বা কেউ মারা গেছে তার জন্য, অথবা মনে করো তার একটা বিশাল বড় ফাইন্যান্সিয়াল লস হলো, বা কোন একটা দুঃখ পেয়েছে, তাকে থ্রেট করা হয়েছে, এরকম জায়গায় যদি ট্রমা হয় তাহলে কিন্তু সেখানে ব্লিডিং বা উজিং হতে পারে, কিন্তু সেখান থেকে কিন্তু রিকভারির হোমিওপ্যাথিতে একটা বিশাল জায়গা আছে, যেটাকে সব সময় খুব গ্রহণযোগ্য বলে অন্তত পেশেন্ট পার্টির মনে করা উচিত, বা একজন হোমিওপ্যাথির উচিত সেই জায়গাটা তার কাছে ডিসকাস করে বুঝিয়ে দেওয়া যে এখান থেকে হোমিওপ্যাথি করলে তার একটা বিশাল সুরাহা হবে। তো এই ছিল হেড ইনজুরির একটা প্রথম জায়গা। এইবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আর একটু কঠিন এবং আর একটু জটিল জায়গা। সেটা হচ্ছে স্পাইনাল কর্ডের যদি ট্রমা হয় বা ইনজুরি হয়। দেখুন, হেড ইনজুরি মাথায় সে ভার্টেক্স থেকে শুরু করে আপনার অক্সিপিটাল রিজিয়ন, টেম্পোরাল রিজিয়ন বা ফোরহেড, বা আমি সেটা বলেছি। কিন্তু যদি দেখা যায় যে স্পাইনাল কর্ডের কোনো প্রকার ইনজুরি হয়েছে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে এই জায়গাটা মনে হয় আরো বেশি সংকটপূর্ণ এবং এটাকে সারিয়ে তোলাটা আরো বেশি কঠিন জায়গায়। যে স্যার একটু আগে বললেন একটা কনস্টিপেশনের রুগীকে উনি সার্ভিক্যাল বা স্পাইনাল কর্ডের একটা কোনো একটা ইনজুরির উপরে নির্ভর করে একটা কোনো ওষুধ দিয়েছেন। আসলে এই জায়গাটা ছিল একটা দুর্ধর্ষ কোয়াড্রিফ্লেজিয়ার একটা সিনড্রোম। কোয়াড্রিফ্লেজিয়া কোয়াড্রিফ্লেজিয়া বা সেটাকে টেট্রাফ্লেজিয়া অনেক সময় বলা হয়। অর্থাৎ এই স্পাইনাল কর্ডের কোন একটা জায়গায় যদি আঘাত লেগে তার যে সকল পরিস্থিতিগুলো উদ্ভব হয়, সেই জিনিসটাকে কিন্তু বলা হচ্ছে এই টেট্রাফ্লেজিয়া বা কোয়াড্রিফ্লেজিয়া। তাহলে দেখুন, স্পাইনাল কর্ডের ইনজুরি, তাহলে আমরা স্পাইনাল কর্ডটাকে তো চারটে ভাগে ভাগ করেছি। স্পাইনাল কর্ডের চারটে ভাগ কি কি? তার ভিতরে আছে দেখুন, সার্ভাইকাল রিজন আছে, আমরা থোরাসিক রিজন আছে, আমাদের লাম্বার রিজন আছে, স্যাক্রাম রিজন আছে, এবং সব থেকে লাস্টের পার্ট হচ্ছে ওই কক্সিক্স জায়গাটা, বা কক্সিক রিজন না বলে ওটা কক্সিক্সই বলা হয়। তাহলে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এবং কক্সিক্স, এই যে 33টা হাড়ের যেটা সমন্বয়, এইখানের এক এক জায়গার আঘাতের উপরে এক এক ধরনের অ্যাবনর্মালিটি এবং তার যে ধরনের ফ্লেজিয়া গুলো, অর্থাৎ যে সকল প্যারালাইসিস গুলো বা প্যারালাইসিস এজিটেন্স আপনি যেভাবে বিশ্লেষণ করুন না কেন, এক এক জায়গার এক এক রকম। তাহলে আপনি যদি দুটো জিনিস, এক এমআরআই রিপোর্ট দেখে বুঝে যাচ্ছেন যে তার কোথায় অ্যাবনর্মালিটি, আর যে এখনো পর্যন্ত এমআরআই রিপোর্ট আপনাকে সাবমিট করেনি, দেখায়নি বা সে টেস্ট করেনি, তার সিমটমস গুলো দেখে আপনি কিন্তু বুঝে যেতে পারেন যে তার অ্যাবনর্মালিটিটা কোথায় হয়েছে বা ঠিক কোন জায়গায় আঘাত লেগেছিল। পেশেন্ট বলতে দেখো পড়ে গেছিলাম, এখানটা তো লেগেছিল, আসলে কতদিন আগের পড়া, সে কিন্তু ঠিক ওই অ্যানাটমি বিশ্লেষণ করে কিন্তু সে বলতে পারে না, সে একটা জায়গা আপনাকে দেখায়। আর আপনার যদি সারফেস অ্যানাটমি থেকে যদি একটা ভালো নলেজ থাকে, তাহলে আপনি কিন্তু গাঁট গনে বা স্পাইনাল কর্ডের কসেরা গুলোকে গনে, কসেরুকা গুলোকে গনে বা রিব গুলোকে গনে আপনি কিন্তু বলে দিতে পারেন যে কোন জায়গাতে আঘাত লেগেছিল। তাহলে সার্ভাইকেল হলে কি হবে সেটা একটা আমাকে জানতে হবে, থোরাসিক রিজিয়নে আঘাত হলে কি হবে সেটা আমাকে জানতে হবে, লাম্বার রিজিয়নে আঘাতে কি হবে, বা স্যাক্রাম রিজিয়নে বা কক্সিক্সে, আমি কিন্তু পরপর সেগুলো আমি যতটুকু মনে করতে পারছি বা রুগী দেখতে দেখতে যে অভিজ্ঞতাটা পেয়েছি আমি সেটা নিয়ে একটুখানি আলোচনা করার চেষ্টা করছি। মনে করেন যে যেটা আমি এইমাত্র বললাম যে টেট্রাপ্লেজিয়া বা স্যার যেটা একটু আগে বলছিলেন কোয়াড্রিপ্লেজিয়া, সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, মেরুদণ্ডের অ্যাজ এ হোল যদি আঘাত লাগে, বিশেষ করে ওই সার্ভাইকাল রিজিয়নে, তাহলে দেখা যাবে যে শরীরের কোনো একটা দিকের একটা পক্ষাঘাত হয়েছে, কোনো একটা দিকের পক্ষাঘাত আছে, এবং সেই সাথে সাথে সেটা যদি একটা ম্যাসিভ আকার ধারণ করে, একটা ছোটখাটো আঘাত আমি সেটা বলছি না, যদি যখন সেখানে একটা বিশাল বড়
ড্যামেজড হয়েছে, তখন কিন্তু তার এই ইন্টেস্টাইন এবং ব্লাডার সেটা কিন্তু প্রচন্ড পরিমাণে এফেক্ট করে এবং তার এই ক্ষমতাটাকে, অর্থাৎ স্টুল এবং ইউরিনারি যে ক্যাপাসিটি কন্ট্রোল করার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই কোয়াড্রিপ্লেজিয়া যে জিনিসটাকে আমরা বলছি, সেটাকে কিন্তু জেনারেলি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কমপ্লিট, একটা হচ্ছে ইনকমপ্লিট। যে কোনো জায়গার কমপ্লিট মানে হচ্ছে জানবেন যে সম্পূর্ণভাবে সেটা নষ্ট হয়ে গেছে, কমপ্লিট, একদম সেখানে আর কিছু করার নেই। আরেকটা হচ্ছে পার্সিয়াল বা ইনকমপ্লিট, সেখান থেকে কিন্তু একটা রিকভার হবার একটা বিশাল বড় কিন্তু একটা সুযোগ থাকে। তাহলে আমাদের এই জায়গাটা বুঝতে হবে লক্ষণের মাধ্যমে যে এই জায়গাটাকে আমরা কতটা রিকভার করতে পারবো। সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সেই প্যাথোলজির জায়গাটা বা রেডিওলজির জায়গাটা আমাকে দেখে নিতে হবে যে তারা বলে দেবে কতটা ড্যামেজ হয়েছে বা সেখান থেকে রিকভার হওয়া সম্ভব হয় কিনা। যদিও এখানে কিন্তু একটা খুব কন্ট্রাডিক্টরি ব্যাপার থেকে গেছে বা যায়, অনেক সময় যে ডিজেনারেশন রিজেনারেশন থাকে বা কোনো প্রকার ডিজেনারেটিভ চেঞ্জ নেই বলে বা আর্লি ডিজেনারেটিভ চেঞ্জ হয়, এরকম বিভিন্ন ধরনের টার্মস আমরা কিন্তু পাই। আমি দু একটা জায়গায় দেখেছি, যদিও দু একটা জায়গায় দেখা মানে একদম 100টায় হয়ে যাবে তা নয়, যে ডিজেনারেশনের পরেও কিন্তু একটা রিজেনারেশনের কিন্তু একটা স্কোপ অনেক সময় কিন্তু থেকে যায়। তাহলে যেখানে আমরা কমপ্লিট এবং ইনকমপ্লিটের পার্থক্যটা করছি, অর্থাৎ আমি বলতে চাইছি ইনকমপ্লিটে যেরকম আমরা একটা সুচারুভাবে ওষুধ দিয়ে তার বিহেভিয়ারাল চেঞ্জ করে বা তার মেসেজের মাধ্যমে অথবা তার ফিজিওথেরাপির মাধ্যমে বা আরো বিভিন্ন ধরনের টেকনিক আছে, সেই সকলের মাধ্যমে যেখানে আমরা তাকে সারিয়ে তোলার চেষ্টা করছি, সেখানে কিন্তু দেখা যাবে কমপ্লিট যার হয়েছে, যদি উপযুক্ত মেডিসিন এবং হ্যানিম্যানের যদি সত্যি আশীর্বাদ থাকে এবং আপনার ভিতরে সেই যদি মানে কেস টেকিং এর কি বলবো কুশলতা যদি থাকে, তাহলে আপনি জানবেন তাকে কিন্তু আপনি অনেকখানি একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারবেন। তাহলে এই যে জায়গাটা, অর্থাৎ যেটা সার্ভাইকাল রিজনে যে জিনিসটা হচ্ছে, আমরা সেটাকে কোয়াড্রিপ্লেজিয়া বা টেট্রাপ্লেজিয়া বললাম। এছাড়াও কিন্তু আরো দু তিনটা ঘটনা কিন্তু ঘটতে, যখন আঘাত হয় লাম্বার এবং সেক্রাম রিজিয়নে, যখন আঘাত হচ্ছে তার পরিণতি যেটা হচ্ছে সেটাকে আমরা কিন্তু প্যারাপ্লেজিয়া বলছি, সেটাকে বলা হচ্ছে প্যারাপ্লেজিয়া। তাহলে আগের দুটোকে, অর্থাৎ আপনার ওই সার্ভাইকেল এবং থোরাক্সিক যে জায়গাটা, সেটাকে আমরা যেরকম টেট্রাপ্লেজিয়া বলেছিলাম, লাম্বার এবং সেক্রাম রিজিয়নে যখন আঘাত হয় এবং সেখান থেকে যে পরিণতিটা হয় সেটাকে আমরা প্যারাপ্লেজিয়া বলি। আর কক্সিক্সে যেটা ব্যাপার, কক্সিট একটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা জায়গা, সেখানে কিন্তু আঘাত লাগলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, তখন হয় কি তার লোয়ার পোর্শন কিন্তু অনেক বেশি এফেক্টেড হয়। এবার আমরা যদি বলি থেকে ধপাস করে কেউ পড়ে গেল, সিঁড়ি থেকে পড়তে 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 4টা থেকে 5টা ধাপ সে আঘাত পেল, খুব বাল্কি ফিগার, তার অতটা লাগবে না, কিন্তু যারা একটু রোগাটোকা চেহারা বস্তা যাই হোক, সেখানে কিন্তু তার চোট লাগার একটা প্রবল সম্ভাবনা থেকে যায়। তাহলে পড়ে গিয়ে তার সে চোটটা লাগতে পারে। আর একটা হয় যে দীর্ঘ সময় একটা পেশেন্ট যদি মেঝেতে বসে থাকে, বাবু হয়ে বসে থাকে কোন একটা সারফেসে, মানে প্রলং সিটিং বলা হয়েছে সেটাকে, প্রলং সিটিং, তার ফলে এই ধরনের কিন্তু কক্সিক্সে ইনজুরি হয়। আর একটা খুব কমন কক্সিক্সের ইনজুরি আছে, সেটা হচ্ছে ইন কেস অফ ডেলিভারি, নর্মাল ডেলিভারি, যেখানে নর্মাল ডেলিভারি করা হয় সেখানে কিন্তু এই ধরনের প্রলং একটা, অ্যাকচুয়ালি কি বলবো, প্রলং নয়, হ্যাঁ, মানে প্রলং ডেলিভারি যদি একটা ব্যাপার থাকে, সেরকম জায়গায় কিন্তু নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও, আর প্রলং ডেলিভারি তো নর্মাল ডেলিভারি তো প্রলং হয়, অতএব সেখানে বলার নেই, হ্যাঁ, সেখানে কিন্তু কক্সিক্সের একটা ইনজুরি হয়। আর একটা হয় যদি কোনো প্রকার ডিজেনারেশন ঘটে, তাহলে কিন্তু এখানে একটা ধরনের ইনজুরি আমরা দেখতে পারি। তাহলে দেখুন, এই যে যেটা আমরা প্যারাপ্লেজিয়া বলছিলাম, অর্থাৎ প্যারাপ্লেজিয়া মানে লাম্বার রিজনের যে জায়গাগুলোতে আঘাত লাগা, লাম্বার এবং স্যাক্রাম রিজনের, সেখানে কি কি ঘটতে পারে একটু আমরা আলোচনা করে নিতে পারি। প্যারাপ্লেজিয়া যে জায়গাটা, একটু আগে যেটা বলছিলাম যে কমপ্লিট এবং ইনকমপ্লিট, তাহলে কমপ্লিট যদি হয় আপনাকে জানতে হবে যে সেখানে টোটাল লস অফ মোটর ফাংশন,
মোটর ফাংশন সম্পূর্ণভাবে সেখানে বিকৃত হয়েছে বা একটা বিধ্বংসী অবস্থায় পৌঁছে গেছে, অথবা আরেকটা জায়গা বলা যায় যেটাকে বলা হচ্ছে আমরা ইনকমপ্লিট বলি, সেটা হচ্ছে পার্সিয়াল ড্যামেজ, আংশিকভাবে। এই আংশিকভাবে যদি হয় আমরা কিন্তু মেডিসিনাল ট্রিটমেন্টের দ্বারা বা তার অন্য প্রকার যে সকল ম্যানেজমেন্ট গুলো আছে সেটা দিয়ে আমরা কিন্তু তাকে বেশ ভালোভাবে কিন্তু সারিয়ে তোলার একটা আশা রাখতে পারি। সেটা ডিপেন্ড করবে কখন, তার বয়স যদি কোনো কারণে মনে করুন 40-এর নিচে হয়, আপনি কিন্তু একটা রিকভারি রেট একটা ভালো 40 থেকে 50 মোটামুটি। কিন্তু ওই 60-টার কাছাকাছি গিয়ে যদি এই ধরনের প্যারাপ্লেজিয়ার মতো কেস আপনারা পান, তাহলে দেখবেন তাকে কিন্তু অতটা রিকভার করা যাচ্ছে না, সেটা আমাদের দুর্ভাগ্য। আরেকটা জিনিস এখানে মজার ব্যাপার রয়ে গেছে, সেইটাকে বলা হয় হেরিডিটারি স্প্যাস্টিক প্যারালাইসিস। হেরিডিটারি স্প্যাস্টিক প্যারালাইসিস অর্থাৎ এইটা কিন্তু ওই ট্রমার জন্য হয় না, অথচ তার অসুস্থতাটা কিন্তু হচ্ছে এই লাম্বার রিজনে। হোমিওপ্যাথির মিরাকেল যদি কিছু থাকতে পারে তাহলে আমি বলবো এই জায়গাটাতেই, কারণ এই ট্রমাটা কখনো বাইর থেকে আঘাত লেগে হয়নি। আপনি সিমটমস পাচ্ছেন, আরে নিশ্চয়ই এরকম জায়গায়, হ্যাঁ ডক্টর বর্মন তো একদিন বলেছিলেন লাম্বার রিজন হলে এই ধরনের একটা হবে। এলোপ্যাথিতে একদম পরিষ্কার HSP লিখে দিয়েছে, হেরিডিটারি স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া। কিন্তু জেনে রাখবেন এইটা হচ্ছে ইনহেরিটেন্ট, মানে অ্যাকোয়ার্ড করা বা কনজেনিটাল, অথবা হেরিডিটির কোনো কারণে যদি এই ধরনের সমস্যাগুলো দেখতে হয় এবং তার যদি কোনো প্রকার নন ট্রমেটিক ইনজুরি মানে কোনো প্রকার আঘাতের ইতিহাস নেই কিন্তু লক্ষণগুলো ফুটে উঠেছে, আপনি নিশ্চিতভাবে জেনে রেখে দিন এই কেসটা পেশেন্ট অ্যাকোয়ার্ড করেছে, সেটা কনজেনিটাল অথবা তার বংশের মাধ্যমে বা বংশ পরম্পরা। এটা কিন্তু আপনাকে সেই পাস্ট হিস্ট্রি শুধু নয়, ফ্যামিলি হিস্ট্রিতে কার কি আছে এটা জানলে কিন্তু আপনি এই জায়গাটার একটা সুস্পষ্ট ধারণা কিন্তু একটা পৌঁছে যেতে পারবেন। আর সব থেকে বেশি যেটা হয় স্পাইনাল কর্ডের মানে একদম আঘাত লেগে, সেটা হচ্ছে ট্রমাটিক প্যারাপ্লেজিয়া যে জিনিসটা হয়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ এবং সেখানে বাল্ক BULG তার সাথে বেশ কিছু ডিজেনারেটিভ চেঞ্জেস কিন্তু আপনারা দেখতে পারেন। তার সাথে অস্টিওপোরোসিস থেকে শুরু করে অস্টিওফাইসিস থেকে শুরু করে আরো অনেক ধরনের সমস্ত অস্টিও দিয়ে তার একটা সার্কামস্ট্যান্সকে ব্যাখ্যা করার মতো আপনারা কিন্তু এই রিপোর্টগুলো আপনারা পাবেন। আর সব থেকে কঠিন যে আরেকটা জায়গা হচ্ছে সেটাকে আমরা বলি, সেটা হচ্ছে নন ট্রমেটিক, মানে যেখানে কোনো আঘাত লাগেনি। একটু আগে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে তার কনজেনিটাল হেরিডিটির ব্যাপার। আরেকটা জায়গায় হয়ে যায় যে আঘাত লাগেনি কিন্তু এই ধরনের কষ্টগুলো দেখা দিয়েছে, তাহলে কি এটা তার ডায়েটারি ফ্যাক্টর? আমি জানি না। এটা কি তার অচেতনতা, মানে কখন আঘাত লেগেছিল সে বুঝতে পারেনি? আমি কিন্তু সেটা জানি না। আসলে পেশেন্ট, আমি বলতে পেশেন্ট কখনো সেই জিনিসটার সম্পূর্ণ ব্যাখ্যা আপনাকে দিতে পারবে না, কিন্তু আপনাকে ওই কেস টেকিং এর মাধ্যমে কিছুটা অনুমান এবং কিছুটা স্বয়ংসিদ্ধ প্রচলিত গতিতে আপনাকে বুঝে যেতে হবে তার লক্ষণ কতটা অ্যাকুরেট এবং কতটা ফলস। অ্যাকচুয়ালি ব্যাপার হয়ে গেছে, দেখবেন আমি ফলস শব্দটা কেন ইউজ করলাম এই মুহূর্তে বলতে বলতে, আমরা যে সকল লক্ষণগুলো পাই তার অনেকটা কিন্তু ফলস হয়। ফলস মানে কি, সেই আমি বলছি না যে কমন সিমটম অফ দ্য ডিজিজ, আমি বলছি ওষুধ খেতে খেতে, সে হোমিওপ্যাথিক ওষুধ হোক, আয়ুর্বেদিক হোক, এলোপ্যাথিক হোক, পেন কিলার হোক, যেভাবে হোক, ওষুধ খেতে খেতে রোগীর যে প্রকৃত লক্ষণ সেটা কিন্তু আর আমরা পাই না। তাহলে আপনি ওই ধরনের লক্ষণগুলোকে নিয়ে কিন্তু কখনো মাথা ঘামাবেন না। মাথা ঘামালেই কিন্তু আপনি ওই গাড্ডায় পড়ে যাবেন, আপনার প্রতিটা প্রেসক্রিপশন ভুল হবে। কেন ভুল হবে? কারণ যে জিনিসগুলোর উপরে ভিত্তি করে আপনি একটা ওষুধ নির্বাচন করছেন তার কিন্তু কোনো প্রকার বাস্তবতা নেই, সেই জন্য কিন্তু আপনি ভুল করবেন। সেই জন্য এখানে আমার যুক্তি হচ্ছে কেস টেকিং এ কোনটা গ্রহণযোগ্য এবং কোনটা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ ইভ্যালুয়েশন অফ সিমটমস আপনাকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। এবার দেখুন, প্রায় শেষের পথে, আর খুব একটা বেশি বলবো না। এই প্যারাপ্লেজিয়ার জায়গাটাকে কিন্তু আমরা আবার কতগুলো ছোট ছোট জায়গায় ভাগ করে নিয়েছি, একদম মেডিকেল টার্ম, কিন্তু আমাদের জানা উচিত। কেন জানা উচিত বুঝুন। আমরা অর্থোপেডিকের কাছ থেকে বা নিউরোসার্জনের কাছ থেকে যখন একটা প্রেসক্রিপশন পাই তাতে অনেক মেডিকেল টার্ম ইউজ থাকে।
আর আমরা যদি শুধু ওই মেট্রামেডিকা নির্ভর হয়ে যাই আর কিছু গদা বাংলা কতগুলো বাংলার যদি বই পড়ে থাকি, তাহলে কিন্তু এখানে আমরা, আমার মনে হয় না আমাদের প্রকৃত জ্ঞানের বিকাশ ঘটবে। তাহলে মডার্ন সায়েন্সের টার্মগুলোকেও আমাকে জানতে হবে এবং সেই রোগটার লক্ষণটা কি সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। হয়তো পেশেন্ট এসে বললো, স্যার আপনাদের তো হোমিওপ্যাথিতে অনেক কিছু আছে, আচ্ছা প্যারাফ্লেজিয়ার কিছু আছে বা হেমিপ্লেজিয়ার একটা কিছু হবে, বা পেশেন্ট এসে এরকম বললো যে ডাক্তারবাবু ডিপ্লেজিয়া বলে একজন সার্জেন, আপনি ভাবিনা আমরা তো লক্ষণ আমাদের মিলে গেলে আমরা দিয়ে দেবো। আসলে এইরকম জায়গায় যদি আপনার সেই টার্ম গুলোর সাথে অভ্যস্ত আপনি না থাকেন, তাহলে কিন্তু আপনি একটা ভ্যাবা চাকা খাবেন এবং রুগী বুঝেই যাবে যে এই জায়গাটা আপনার কিন্তু অতটা ওয়াকিবহাল নয়। সেই জন্য আমি বারবার বলি প্রত্যেকটা জায়গা প্রতি হোমিওপ্যাথি হোমিওপ্যাথির মতো থাক, কিন্তু আপনি মডার্ন হন। আপনাকে মডার্ন হতে হবে রুগীর সাথে, আপনার প্রেসক্রিপশন হবে আপনার মতো হ্যানিম্যান মেনে। সেই জন্য একটা জায়গায় আমি বলেছিলাম যে আপনি যদি হ্যানিম্যানের অর্গাননের থিওরি আর মডার্ন সায়েন্সকে যদি একসাথে মেলাতে চান তাহলে কিন্তু মহাবিস্ময় পড়বেন। আপনাকে দুটোতে জানতে হবে, কিন্তু আপনাকে চলতে হবে হোমিওপ্যাথি মতে, কিন্তু জিনিসটাকে আপনাকে জানতে হবে। সেই জন্য আমি ছোট ছোট কতগুলো মেডিকেল টার্ম যেগুলো আমরা পেয়ে থাকি আমরা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন মনে করো মনোপ্লেজিয়া, একদম লিখে রাখা আছে মনোপ্লেজিয়া। তাহলে মনোপ্লেজিয়াটা কি? মনোপ্লেজিয়া হচ্ছে এই যে যেটা ছিল আপনার ছিল টেট্রাপ্লেজিয়া বা কোয়াড্রাপ্লেজিয়া, যে একটা জায়গা তার একটা পরিণতি যেখানে শরীরের একটা মাত্র অঙ্গ, সরি অঙ্গ বলা উচিত না, লিম্ব, হয় দুটো হাতের একটা হাত অথবা দুটো পায়ের একটা পা যখন সম্পূর্ণভাবে অবশ বা সেটাকে সে যখন অকার্যকরী বা যখন সে নাড়াচাড়া করতে পারছে না। মনো মানে কি? মনো মানে একটা। তাহলে মনোপ্লেজিয়া মানে কি? যখন একটা বিশেষ লিম্ব, একটা হাত অথবা একটা পা সে যখন নাড়াতে পারছে না, কষ্ট হচ্ছে, সেটাকে আমরা বলছি যে মনোপ্লেজিয়া। হেমিপ্লেজিয়া বলে একটা কথা আছে, হেমিপ্লেজিয়া অর্থাৎ শরীরের একটা দিক, ডান হাত ডান পা অথবা বাঁ হাত বাঁ পা যদি সম্পূর্ণভাবে এফেক্টেড হয়ে এই ধরনের একটা পরিস্থিতি অ্যারাইজ করে, তখন আমরা সেটাকে হেমিপ্লেজিয়াই বলবো। ডিপ্লেজিয়া একটু মাত্র যেটা বললাম, ডিপ্লেজিয়া হচ্ছে দুটি মাত্র হাত, মানে দুটো হাতই তার লেগেছিল আপনার সার্ভাইকাল রিজনে প্রচন্ড পরিমাণে চোট, তারপরে সে পা নেড়ে হাঁটাচলা করতে পারে কিন্তু হাত দুটো আছে কোনোভাবে নাড়াতে পারছে না, বা তার পার্সিয়াল বা ইনকমপ্লিট যেটাকে আমি বলছিলাম, যদি কমপ্লিট হয়েছে তার কোনোদিনই পারবে না। হয়তো ফিজিওথেরাপি হতে পারে, ওষুধ দিয়ে হতে পারে, অতটা দাবি করা উচিত না যে পারবেই না বা অতটা নিরাশ হওয়া উচিত না। কিন্তু কথাটা হচ্ছে ডিপ্লেজিয়া যখন হবে আপনাকে বুঝতে হবে যে শরীরের উপরের দুটো হাত, সে উপরের দুটো হাত বলা আমার ভুল হয়েছে, বলা উচিত ছিল উপরের দুটো লিম্ব অঙ্গ সে নাড়াতে পারবে না। আর একটা যে প্যারাপ্লেজিয়া যে জিনিসটাকে বললাম, সম্পূর্ণ লোয়ার পার্ট অর্থাৎ তার হিপ বোনের নিচের যে এফেক্টেড মানে যে লিম্ব দুটো আছে, পা দুটো আছে, সেটাকে কি কিন্তু কখনোই পারছে না। আর সব থেকে কঠিনতম জায়গা হচ্ছে কোয়াড্রিপ্লেজিয়া, যেখানে সে শুধু মাথাটুকুনি তার সবল বলে মনে হয়, তার দুটো হাত এবং দুটো পা কখনোই কোনোভাবে আর সে উঠে দাঁড়াতে পারছে না। তাহলে দেখুন, হেড ইনজুরি আসলে গোটাটা একসাথে না বললে কিরকম একটা যেন খাপছাড় হয়ে যেত, সেই জন্য গোটাটা দুটোকেই আমি একসাথে রাখার চেষ্টা করছি। হেড ইনজুরি থেকে একটা বিশাল জায়গায় আপনার দাঁড়িয়ে আছে হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে। আর এই যখন স্পাইনাল কর্ডের যখন ট্রমা হয়, অর্থাৎ C1 থেকে শুরু করে কক্সিক্স পর্যন্ত প্রত্যেকটা জায়গা যখন এফেক্টেড হয় বা আঘাতটা লাগে, তার পরিণতি কিন্তু এক এক জায়গার এক এক রকম। এবার একজন গাছ থেকে পড়ে গেছে কি মই থেকে পড়ে গেছে বা অন্য কোনো ভাবে তাকে উন্ড করা হয়েছে, আঘাত দেওয়া হয়েছে, ফেলে মারা হয়েছে স্পাইনাল কর্ডের উপরে, অর্থাৎ কার কিরকম হবে সেটা নির্ভর করবে এই লক্ষণের উপরে। আপনি সম্পূর্ণভাবে প্যাথোলজি বা রেডিওলজির উপরে জেনে যেতে পারেন কি আছে। আর একটা জিনিস বলতে পারি যে কি বলবো, পুরোটাই নির্ভর করছে তার বয়স, সে কতটা আর্থিক সঙ্গতিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে, তার প্রভার্টি কতখানি বা তার ইকোনমিক্যাল কন্ডিশন কতখানি। এবং আমাদের হোমিওপ্যাথির যে জায়গাটা, আমরা মনে করি যে প্রথম অবস্থাতে আমরা সুযোগ পাই না, কারণ ওই অবস্থাতে কোনো রুগী
আমি তো বলছি আমার বাড়ির লোকও যদি সেরকম হয়, আমি কিন্তু কখনো সেই জায়গায় নির্ভর করতে পারবো না, কারণ সে আত্মবিশ্বাস আমার থাকলো আমার পরিবারের কিন্তু নেই। তখন তাকে আমরা কোথায় রেফার করতে হয়? সেখান থেকে তার সেই অ্যাকিউট স্টেজ কেটে যাবার পর যখন আবার আমাদের কাছে আসে, তখন কিন্তু আমরা এই জায়গাতে অনেক 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 সময় একটা মিরাক্কেল জিনিস দেখাতে পারি। কিন্তু তার আগে আপনাকে গোটা চ্যাপ্টারটা সম্বন্ধে যদি খুব ওয়াকিবহাল না হন, তাহলে ওই মাথায় চোট লেগেছিল মানে ন্যাট্রাম সালভ, অথবা নো টুটা তো রুটা বলে আপনি রুটা দেবেন, অথবা ও বাবা হাইপেরিকাম তো একটা বিশাল ওষুধ, স্পাইনাল কর্ডের সব জায়গায় কাজ করে, বলে হাইপেরিকামটা নির্ভর হয়েই কিন্তু হোমিওপ্যাথিকে আরো বেশি সীমিত করে দেবেন। কিন্তু হোমিও দর্পণ কখনো মনে করে না যে আপনার সীমা রেখাটাকে আরো বেশি সীমিত হোক, বা বরং হোমিও দর্পণ মনে করে যে এইগুলো খুব জানার দরকার আছে। সেই জন্যই তো তারা নিয়মিত ভাবে প্র্যাকটিস অফ মেডিসিনের জায়গাগুলোকে খোলে রাখার একটা ব্যবস্থা করে রেখেছে। আর আমি সৌভাগ্যবান যে সেই জায়গায় সামিল হয়ে আমার নিজের নলেজটাকে বাড়ানোর চেষ্টা করেছি। তো নমস্কার, আজকে আপাতত এইটুকুনি। আপনারা সবাই ভালো থাকুন এবং প্রত্যেককে শারদীয়ার ষষ্ঠীর আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বক্তব্য আমি শেষ করলাম। নমস্কার, সবাই সুস্থ থাকুন। হ্যাঁ, আমরা একটি অসাধারণ বক্তব্য পেলাম এবং আমাদের এই প্রাইমারি নলেজ গুলো অত্যন্ত জরুরি। তারপর একটা ব্যাপার হচ্ছে ডেপথ অফ দ্য ইনজুরি, সাইট অফ দ্য ইনজুরি। তারপর একটা ব্যাপার হচ্ছে কনস্টিটিউশনাল এফেক্ট অফ দ্য ইনজুরি। আমাদের হোমিওপ্যাথিতে এই অনেকগুলো ফ্যাক্টর আছে। ইনজুরি টাইপটা কি, কোন টাইপের, এবং আবার পার্টিকুলার কোনো কোনো ইনজুরির জায়গায় মেডিসিনেরও পার্থক্য আছে। সেম ইনজুরি কিন্তু সেই জায়গায় স্পেশাল কিছু ওষুধের ব্যাপার আছে। ফলে আমাদের কিন্তু এটা জানতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, যে ইনজুরি ব্যাপারটা এমন একটা জিনিস যে এটা শুধু বর্তমানে ভালো হলেই হচ্ছে না, এর ভবিষ্যতেও কিন্তু বিভিন্ন রকম কমপ্লিকেশন আসতে পারে। ফলে এখন বর্তমান এই আধুনিক যুগে আপনি যদি সেই সাহায্যটা না নেন, বা আপনি যদি এই জায়গাটাকে ইগনোর করেন, তাহলে ভবিষ্যতে কিন্তু পেশেন্টের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এবং পেশেন্টকে সেই জায়গাটাকে বলতে হবে যে আপনার এই রিপোর্টে এই এসছে, এর রেজাল্ট হচ্ছে এইবার তারা চয়েস করবে কি করবে। তাহলে এইটা আমাদের কিন্তু অফারটা দেওয়া দরকার আছে। এবং হেড ইনজুরি, কতটা ইনজুরি হলে পরে আমাদের ওষুধে কতটা পোটেন্সি, কতটা রিপিটেশন, এইরকম কিন্তু আমাদের কোনো স্ট্যাটিস্টিক ডাটা নেই। কিন্তু এগুলো যে যার খামখেয়ালি মতন করে। তার ফলে আমাদের এই জায়গাটা পেশেন্টকে সেভ করার জন্য, কারণ একটা কথা কি, এখানে লজ্জা তো কিছু নেই। অ্যাক্সিডেন্ট তো হচ্ছে আমাদের ডাইনামিক ডিজিজ নয়, হোমিওপ্যাথি ফর ডাইনামিক ডিজিজ। অ্যাক্সিডেন্ট তো ডাইনামিক ডিজিজ নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট। তাহলে অ্যাক্সিডেন্টকে অ্যাক্সিডেন্টের মতন আগে ভাবতে হবে, তারপর তার ডাইনামিক ফ্যাক্টর যেটা থাকবে সেই জায়গাটাকে আমরা করতে পারি। আমাদের কোনো আপত্তি কিছু নেই। তবে এক্সপিরিয়েন্স হলে পরে সব ক্ষেত্রে কি যে আমরা বলবো যে একটা হেডের সিটি স্ক্যান করে নিয়ে আসো, সব ক্ষেত্রে আমরা বলবো না। যেখানে আমার সন্দেহ হবে সেখানে আমাকে বলতে হবে, না বলে কোনো উপায় নেই। আরেকটা ব্যাপার কি জানেন তো, অ্যালোপ্যাথি সিস্টেম অফ মেডিসিনের ডাক্তার যদি সিটি স্ক্যান লেখে লাফিয়ে করতে যাবে, আপনি লিখলি বই বলবে পয়সা নেই, আমি আরেকটু আমার পয়সা নেই, বা এখন আমার অমুক সময় নেই, এখন ওর পরীক্ষা, হাজার রকম বায়না আপনাকে করবে, কিন্তু খারাপ হলে কিন্তু আপনাকে ছাড়বে না। ফলে আমাদের সামাজিক অবস্থাগুলো ভেবে আমাদের কাজ করতে হবে। আসুন আমরা নিজেদের ঘাটতিগুলো দূর করি, দূর করে আমরা এগিয়ে চলি। আপাতত এইটুকুই বলে আমি শেষ করলাম। ধন্যবাদ। কারো প্রশ্ন থাকলে স্যারকে করুন, স্যার এখনো আছেন মনে হচ্ছে, আমি জানি না চলে গেছেন কিনা। আছি স্যার, আছি। উপস্থিতিটা বড্ড কম, কিন্তু তার চেয়েও বেশি কম হচ্ছে মানুষের আগ্রহ। কেউ কোনো প্রশ্ন করলো না। স্যার একটা প্রশ্ন করতে চাই স্যার, আসলে সাহস হচ্ছে না প্রশ্ন করতে।
আলোচনা হলো আসলে অনেকটা মানে কি বলবো, ভালো আলোচনা হয়েছে, কিন্তু প্রশ্নটা হলো যদি একটু দূরবর্তী হয় কিনা, মেডিসিনাল প্রশ্ন হয়ে যাচ্ছে। সার্ভাইকাল রিজিয়নে, লাম্বার রিজিয়নে যদি ইয়ে হয় স্যার, মানে ডিস্ক প্রোলাপস হয়ে গেল, তো এলোপ্যাথি ডাক্তাররা বলে দিয়েছে, সরাসরি বলি মানে আমার একটা রুগী এমন হয়েছে যে হলো অপারেশন করতে হবে, কিন্তু অপারেশন করা লাগলো না, করে নাই করা, কিন্তু হোমিওপ্যাথি কনস্টিটিউশন ট্রিটমেন্ট দিতে গিয়ে কোস্টিকাম দিয়ে 0.8 পর্যন্ত এসে রোগী ভালো ভালো বোধ করতেছে, কিন্তু ওই 8 পর্যন্ত আসার পরে ওনার ইনভলেন্টারি স্টুল আর ইউরিন দেখা দেওয়াতে আমি ভাবলাম একটু অ্যাগ্রোভেশন হয়েছে, তো আমি বন্ধ করে রেখেছি, রোগী ভালো আছে। আগে হাঁটতে পারতো না, হাঁটতে পারতেছে। আসলে এখানে মায়োজেনেটিক কোন কোন মেডিসিন আছে, অ্যান্টিমায়োজেটিক হিসেবে মধ্যবর্তী ইম্পর্ট্যান্ট মেডিসিন গুলো কি দেওয়া যায়, এতটুকু প্রশ্ন স্যার। খুব ভালো প্রশ্ন। আমার মনে হয় এই এই প্রশ্নের যথাযথ ম্যাথমেটিক ব্যাকগ্রাউন্ড, এবং যদি আমি স্লিপ ডিস্ক নিয়ে একটি শব্দ আমি ব্যবহার করিনি, আসলে ওটা আমার মাথা দিয়ে আসেনি। হ্যাঁ, আসলে যেগুলো বলতে থাকি চোখ বন্ধ করতে পরপর বলতে থাকি, তো স্যার আছেন, স্যার যদি বলেন আমি উপকৃত হব এই ডিস্ক প্রোলাপস বা এইখানে কোনো প্রকার অ্যান্টি ম্যাথমেটিক কিভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে, স্যার আপনি যদি একটু বলেন আমি উপকৃত হব স্যার। এখানে ডিস্ক প্রলাপস তো কোনো মায়াজমেটিক ব্যাপার না, সেটা তো চোট লেগে হয়েছে, এটা তো ডাইনামিক ডিজিজ নয়। এবার হচ্ছে এই ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হয় যে পেশেন্টের সার্বিক সিমটমটা, সার্বিকভাবে পেশেন্টটা কোন কোন দিকে আছে, এক নাম্বার। দ্বিতীয় নম্বর হচ্ছে ইনজুরির যে এফেক্ট গুলো, এগুলো সাডেন ইনজুরি, তো এগুলো তো সাডেন তো, এবং সাডেন ইনজুরির যে এফেক্ট গুলো যেগুলো হয়, যেগুলো খুব দ্রুত গতিতে এফেক্ট যেগুলো আমরা পরবর্তীকালে পেয়ে যাই, সেগুলো হচ্ছে সিপিলিটিক ইন নেচার। কিন্তু যেগুলো লং টার্ম, অনেক দিন পরে গিয়ে তার কিন্তু এই যে যেটা কনস্টিটিউশনাল এফেক্ট যেটা বলছি, এটা যদি আমরা পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাইকোটিক সিমটম গুলো আসতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাকে টোটাল রেকর্ডিংটা করতে হবে। রেকর্ডিংটা করার পরে আমাকে পেশেন্টের দেখতে হবে ওই ইনজুরিটা বাদ দিয়ে তার কোন মায়াজমের ডমিনেন্সি আছে, এবং তখন যে ওষুধটা আমরা দেবো সেই ওষুধটা আবার ইনজুরিতে এফেক্ট কতটা করতে পারে, ইনজুরি কতটা এফেক্ট করে এটাও দেখতে হবে। কিন্তু এই পজিটিভ ফ্যাক্টরটাকে বাদ দিতে পারবো না তো, তারপরে এইটা দেখে আমাদের করতে হবে। এবং এখানে মায়াজমেটিক মানে ওই শুধুমাত্র ডিস্ক প্রলাপ থেকে আমরা মায়াজমেটিক ব্যাপার না, কারণ এটা যদি ন্যাচারাল ভাবে যদি হয়ে থাকতো তাহলে অন্য ব্যাপার ছিল, সেক্ষেত্রে আমরা তো মেনলি সেপিলিটিক স্টিগমাকে ভাববো। যেখানে ইনজুরি হয়েছে সেখান থেকে ওই জায়গাটার মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডটা আমাদের ওইভাবে ভাবাটা উচিত হবে না, আমাদের টোটালিটি করতে হবে, তার সঙ্গে ইনজুরিটা রাখতে হবে। এবং একটা জিনিস বুঝতে হবে যে ডিস্কটা কি সব ক্ষেত্রেই কি নর্মাল এসে যাবে, নর্মাল আসার জায়গায় আছে কিনা সেই নলেজটা তো আমাদেরকে জানতে হবে, এবং সে কি ধরনের কাজ করে, কোন ধরনের কাজ করে, সে কাজ একটা ফ্যাক্টর, কিন্তু কাজ এমন ফ্যাক্টর যে সেই ফ্যাক্টরের জন্য তার ডিস্ক নাও সারতে পারে। পরে এইসব অনেকগুলো ফ্যাক্টর দেখতে হবে, তার সঙ্গে তার এক্সারসাইজ দিতে হবে, অনেক কিছু করে তবে আমরা সেটা লাইনে আনতে পারবো। ফলে এটা দুম করে বলে দেওয়া সম্ভব নয় যে আমি এইটা করবো ওটা করলে এটা হয়ে যাবে। সেটা আপনি রুগী দেখুন, রুগী দেখে বিচার করে আপনাকে করতে হবে, এবং প্রত্যেকটা নলেজ দরকার। হ্যানিম্যান কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের একটা কংক্রিট নলেজের কথা বলেছে, তিনি শুধুমাত্র হোমিওপ্যাথির মেটেরিয়া মেডিকা বা অর্গানন বা এটার উপর ভিত্তি করে সম্পূর্ণটা বলেনি, এগুলো সব লাগবে, এর মধ্যে গুরুত্ব কম বেশি আছে, কিন্তু প্রত্যেকটা অংশ লাগবে মেডিকেল সায়েন্সে। ফলে এইটা আপনারা একটু বিচার করে যদি করতে পারেন তাহলে খুব ভালো হয়। অসুবিধা কিছু না। ডেভেলপমেন্টটা কেমন ভাবে হয়েছে, রোগের ডেভেলপমেন্টটা স্পেস বলে এটাকে, স্পেস স্পেস। তাহলে আপনি যে ড্রাগটা দিচ্ছেন সেটা ডেভেলপমেন্ট কেমন হয়, একটা ড্রাগের পেস তো আলাদা। এবং কেন খুব জোরালো গলায় বলছেন যে পেস যদি না মেলে, সিমটম মিললেও আপনি কিন্তু রুগী সারাতে পারবেন। খুব যুক্তিপূর্ণ কথা। আপনি যে ওষুধটা দিচ্ছেন একটা প্রত্যেক ডেভেলপমেন্ট আছে, একটা রোগ তৈরি হতে গেলে ডেভেলপমেন্ট লাগে, তো ইনজুরি পরে কতদিন পরে হলো, এই ডেভেলপমেন্টটা কিন্তু আপনাকে ভাবতে হবে। এবার তারপরে হচ্ছে ইন্টেন্সিটির কথা ভাবতে হবে, কতটা ইন্টেন্সিটি, যে ক্ষেত্রে নার্ভ ইনভলভ হবে খুব জোরদার, সেই ক্ষেত্রে কিন্তু ইন্টেন্সিটি বেশি হবে।
এই জায়গাটা আমাদের ভাবতে হবে, এবং নার্ভ ইঞ্জুরি হবে এবং তারপরে দেখতে হবে তার বডি ওয়েট দেখতে হবে, বডি ওয়েট দেখতে হবে, সে কি কাজ করে দেখতে হবে, অনেকগুলো ফ্যাক্টর জড়িয়ে আছে। ফলে এটা এতগুলো ভেবে তারপরে আমরা চিকিৎসা করবো। শুধু মায়াজম মায়াজম বলে লাফালে তো হবে না, মায়াজম তো লাগবে, মায়াজম ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া। আপাতত এইটুকু বলেই শেষ করলাম। আমি জানি না বোঝাতে পারলাম কিনা, বড় কঠিন প্রশ্ন। হ্যালো। কিন্তু স্যার উত্তরটা খুব সুন্দর হয়েছে, উত্তরটা খুব সুন্দর হয়েছে, খুব মনোগ্রাহী হয়েছে আমার। স্যার একটা প্রশ্ন করবো স্যার, যে বর্মন স্যারের আলাপ আলোচনাটা অসাধারণ হয়েছে, খুব বাস্তবমুখী হয়েছে, এ ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। তো আমার একটা প্রশ্ন আছে স্যার, একটু স্যার, স্পাইনা বাইফিডা কেসগুলো, লাম্বার এবং সার্ভাইকাল ক্যানাল স্টেনোসিস কেসগুলো আমরা কিভাবে ট্র্যাকল করবো স্যার, যদি কাইন্ডলি একটু বলেন। দেখুন, স্পাইনাল বিফিডা বা বাইফিডা যাই বলুন, সেটা নিয়ে আমি একটি শব্দ কিন্তু ব্যয় করিনি। ওটা মোটামুটি ভাবে একটা কনজেনিটাল, সেরে ওঠার সম্ভাবনা খুব কম, খুব কম। এইবার যদি খুব আর্লি স্টেজে, মানে খুব কম বয়সের ছেলের ক্ষেত্রে যদি পাওয়া যায়, তাহলে হয়তো এখানে কিন্তু সরাসরি একটু কথা বলতে পারি যে সাইকোটিকের চেয়ে এখানে কিন্তু সিফিলিটিস স্টিগমাটাই কিন্তু সব থেকে বেশি। সেটা কিন্তু আবার লক্ষণ থেকে আপনাকে প্রমাণ করতে হবে বা বুঝতে হবে, কারণ স্পাইনাল বিপিডের ভিতরে যে গ্যাপটা থাকে সেটা কিন্তু কখনো নর্মাল একটা ব্যাপার থাকে না। অর্থাৎ সেরে যাওয়াটা যেরকম একটা কঠিন, তবে ওই যে স্যার যেটা বললেন শুধু মাঝে মাঝে করলে চলবে না, তার অকুপেশন, সে কি ধরনের কাজের সাথে লিপ্ত, এবং একটা ব্যাপার থেকে গেছে যে কতখানি গ্যাপ বা কি অবস্থাতে আছে, সেটা সম্পূর্ণ রিকভার হবে কিনা সেটা কিন্তু আপনার ওই ধরনের স্ট্রাকচার বা দেখেই আপনাকে বুঝতে হবে। এবার হয়তো খাদ্য টাদ্য দিলে হবে, তবে সম্ভাবনাটা কিন্তু খুবই কম বলেই আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। সার্ভাইকাল এন্ড লাম্বার ক্যানাল স্টেনোসিস কেসগুলো স্যার। হ্যাঁ, কি বললেন? সার্ভাইকাল এন্ড লাম্বার ক্যানাল স্টেনোসিস কেসগুলো আছে না, এগুলো এই ট্যাকল করা খুব কঠিন হয়ে যায়। কি হয় দেখুন, এগুলো বলছেন সবই প্রায় দুরারোগ্যের মধ্যে। হ্যাঁ, সেখানে সম্পূর্ণভাবে শুকিয়ে যায়, ছোট হয়ে যায় বা অ্যাট্রোপি দেখা দেয়। হ্যাঁ, তো সেখান থেকে এবার অ্যাট্রোপির কারণটা কি? তার যদি হাড়ের কোনো সমস্যা হয় একরকম চিন্তা ভাবনা করতে হবে, অথবা তার যদি খাদ্যের উপর যদি কোনো প্রকার সেটা করতে হবে। আরেকটা জিনিস থেকে যাচ্ছে, সে কি ধরনের কাজ করছে। পুরোটাই ডিপেন্ড করছে একদম ব্যক্তি বিশেষে রুগীর কেস টেকিং এর উপর। সব যে সেরে যাবে হোমিওপ্যাথি করলেও তা নয়, ম্যানেজমেন্টের সাথে যদি আপনি হোমিওপ্যাথি ওষুধটাকে ঠিক মতো রাখতে পারেন, তার খাদ্য অভ্যাস, তার ঘুমানো, তার কি বলবো আর অন্যান্য যে শৃঙ্খলিত জীবন যদি ঠিক ভাবে ফিরিয়ে দিতে পারেন। আসলে এই শৃঙ্খলিত জীবনটা আমরা কি, আমরা জানি না। 8টা পর্যন্ত ঘুমোলে আর রাত্রি 1:30 পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যাট করলে এটা কিন্তু শৃঙ্খলিত জীবনের মধ্যে পড়ে না। রাত্রি 1টা বাড়ি ফিরলে আমার কাজের প্রচুর চাপ, আমি আইটি সেক্টরে কাজ করি, এটা কিন্তু মোটেই শৃঙ্খলিত জীবন নয়। আমি যেখানে চেয়ারে বসে কাজ করছি, মোটেই সেটা কাঠের চেয়ার নয়, রিভলভিং চেয়ার, ইচ্ছে মতো সেটাকে নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, একখানা ভুঁড়ি বিশাল ভাবে তৈরি করে ফেলেছি, এটা কিন্তু একটা শৃঙ্খলিত জীবন নয়। অথবা এই শৃঙ্খলিত জীবনটার মধ্যে রয়ে গেছে সমস্ত রোগ আরোগ্য হবে কি হবে না তার একটা বিশাল জায়গা। আসলে রুগীরা সব বোঝে, কেউ সুস্থ হতে চায় না, এটি হচ্ছে আমাদের দুঃখ। নমস্কার। ধন্যবাদ স্যার, ভালো উত্তর পেলাম স্যার, অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন স্যার। হ্যাঁ, অনেক রাত হয়েছে, আবার গুড নাইট করে দিতে হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি অন্তত বিদায় নিচ্ছি। আপনারা থাকলে আলোচনা করুন, আমি চললাম। নমস্কার। না, আমরাও থাকবো না, আমরা থাকবো না, আমরা সবাইকে শুভরাত্রি জানিয়ে আমরা বিদায় নিচ্ছি।